করোনায় আরও 210 জনের মৃত্যু, ঢাকায় সর্বোচ্চ 69। চেনা রূপে ফিরছে রাজধানী, লকডাউন শিথিলে সংক্রমণ বাড়ার আশঙ্কা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত কাল। সহিংস দক্ষিণ আফ্রিকা, অবাধ লুটপাট ও অগ্নিসংযোগ। এটি নিউজ দেখছেন, নিউজ এট 8 এর সঙ্গে আছি আমি মেহসাবের মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শুরুতেই করোনা প্রসঙ্গ। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো 17,000, আরও 210 জনের মৃত্যুর মধ্য দিয়ে সংখ্যাটা এখন 17,052। গত 24 ঘন্টায় শনাক্ত 12,000-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত দেশে 627টি পরীক্ষাগারে 42,490 জনের নমুনা পরীক্ষা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 12,383 জনের। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হল মোট 10,59,538 জনের। শনাক্তের হার 29.14%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,245 জন। এর মধ্য দিয়ে দেশে 8,97,412 জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এদিকে লকডাউন শিথিল হওয়ায় ঈদের পরে করোনার সংক্রমণ এবং মৃত্যু হার বেড়ে যাবে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার করোনা নিয়ে অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই আশঙ্কা প্রকাশ করা হয়। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আপনারা জানেন 15 থেকে 22 জুলাই পর্যন্ত 8 দিন বিধিনিষেধটাকে কিন্তু শিথিল করা হয়েছে সরকারের নির্দেশে। কিন্তু আমরা যারা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা এই বিধিনিষেধ শিথিল করার সাপেক্ষে আমাদের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। সেজন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে যদি এসব গণপরিবহন অথবা বাজার হাট, আমাদের পশুর হাট এবং শপিং মলগুলো খোলা রাখা হয়, তাহলে সবচেয়ে ভালো হবে বলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কঠোরভাবে বারবার বলার চেষ্টা করছে। নতুন উদ্যোগের শুরু হোক আনন্দময়, আর এই বাদ ভাঙা আনন্দের শুরুটা হোক হাতিলের সাথে। পছন্দের ফার্নিচার অর্ডার করুন হাতিলের ওয়েবসাইট থেকে, আর ডেলিভারি পান ঘরে বসেই। দেখছেন নিউজ এট 8। 60% বেশি ভাড়ায় বৃহস্পতিবার থেকে চলবে সব ধরনের গণপরিবহন। তবে বিধিনিষেধ শিথিলের 8 দিনেও জনসমাগম হয় এমন সামাজিক অনুষ্ঠান করা যাবে না। বন্ধ থাকবে বিনোদন কেন্দ্র। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে 23 জুলাই ভোর 6টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল। তবে এ সময়ও পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনা জারি করেছে। এক সিট ফাঁকা রেখে 60% বেশি ভাড়ায় বাস চলাচল করলেও গড্ডালিকা প্রবাহে গা না ভাসাতে সবাইকে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী লকডাউনে ব্রেক দিলেও কাউকে করোনা কিন্তু ব্রেক দেবে না। করোনা তার প্রাণঘাতী রূপ নিয়ে সংক্রমণ ছড়াবেই। লঞ্চে কেবিনের ভাড়া না বাড়লেও ডেকে অর্ধেক যাত্রী থাকার শর্তে ভাড়া বাড়বে 60%। যে ক্যাবিনগুলো আছে সেগুলো স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা যায়, কিন্তু ডেকের ক্ষেত্রে খুব কষ্টকর হয়ে যায়। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। যেহেতু তার আমরা 60% ভাড়া বৃদ্ধি করেছি। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। বিধিনিষেধ শিথিল হবে আগামীকাল থেকে। এর আগেই কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী। কঠোর বিধিনিষেধের শেষ দিনটি তাই অনেকটাই ঢিলে ঢালা। রাজধানীর সড়কগুলোতে এমন ব্যস্ততাই হয়তো বলে দিচ্ছে বৃহস্পতিবার থেকে 8 দিনের জন্য স্বাভাবিক হচ্ছে সবকিছু। শিথিল বিধিনিষেধে গণপরিবহন চলবে সড়কে, মার্কেট, শপিং মল, অনেক অফিসও খুলবে। আমাদের তো ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাচ্ছে। এখন যেহেতু আবার খুলবে, হয়তোবা দেখা যায় সচল হতে পারে। যানজট কেন হচ্ছে? ওই যে কলকারখানা খোলা আছে, এই জন্য। অন্যান্য দিনে যে স্বাভাবিক প্রবাহ ছিল তার চেয়ে লোকজন যাত্রাবাড়ি কেন্দ্রিক বেশি আছে।
ঈদকে সামনে রেখে কিছু মানুষ এরই মাঝে ঢাকা ছাড়তে শুরু করেছে। জীবিকার প্রয়োজনে আবার ফিরছেন অনেকে। আমি লকডাউনের আগে বাড়িতে গেছিলাম কিশোরগঞ্জ, চাকরি করলে আবার ডিউটি তো করতে হবে। কালকে সকালে যেতে চাচ্ছি, অনলাইনে টিকিট পাচ্ছি না, তাই কাউন্টারে এসেছি। করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই বিধিনিষেধের শিথিলতা কিভাবে দেখছেন মানুষ? লকডাউন এখন যেটা খুলে দিয়েছে, এটা আমি মনে করি আরো খুব ভয়াবহর দিকে যাবে, কারণ সামনে ঈদ, মানুষের আনাগোনাটা এখনই কিন্তু বেশি হবে। করোনাকে ঠেকাতে হলে লকডাউনের বিকল্প কিছু নাই। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। 8 দিনের জন্য শিথিল হচ্ছে বিধিনিষেধ। কাল থেকে আবার সড়কে চলবে যানবাহন, এরই প্রস্তুতি চারদিকে। আরো জানাচ্ছেন তাহিদ স্বরূপ। মহামারী করোনা নিয়ন্ত্রণে 14 দিনের কঠোর বিধিনিষেধ শেষ। বৃহস্পতিবার থেকে চলবে সব ধরনের যানবাহন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি গণপরিবহন মালিকরা। যানবাহনগুলো প্রস্তুত করছেন তারা। আমাদেরও অনেক বিপদ, আমরা 7 দিন চলবো, 7 দিন পরে আমরা কি করব, আমরা এখনই ওই চিন্তা করতেছি। গাড়িগুলি চললে শ্রমিকরা মনে করেন হয়তো যেখানে 10 টাকা পাইতো ওইখানে হয়তো 2 টাকা পাবে। তবে এই মুহূর্তে চ্যালেঞ্জ হবে স্বাস্থ্যবিধি মেনে চলা। এক সিট পর পর একজন করে বসাবো, যাত্রী যারা উঠবে তাদের সবাইকে আমরা বলে দেব যে সবাই যাতে মাস্ক পরে উঠে। ঈদের পর 23 জুলাই ভোর 6টা থেকে আবারও শুরু হবে 14 দিনের কঠোর বিধিনিষেধ। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর 7 হাসপাতালে ফাইজারের প্রথম ডোজের টিকা শেষের পথে। অন্যদিকে ঢাকার 41টি টিকা কেন্দ্র ও দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দিয়ে চলছে গণটিকাদান। তবে অধিকাংশ কেন্দ্রে প্রবাসী কর্মীদের চাপে হিমশিম অবস্থা। কোভ্যাক্স থেকে বাংলাদেশে 1 লাখ ডোজ ফাইজারের টিকা আসে মে মাসে। চীন থেকে সিনোফার্মের 20 লাখ ও মডার্নার 25 লাখ ডোজ টিকা আসার পর দেশে দ্বিতীয় দফায় শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল সহ রাজধানীর 7টি হাসপাতালেই শুধু দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। এই টিকার প্রথম ডোজও এখন শেষের পথে। যেহেতু ফাইজার ভ্যাকসিন এটা নির্দিষ্ট সংখ্যক দেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন করতে অসুবিধা হচ্ছে, রেজিস্ট্রেশন করতে পারছে না অনেকে। যারা বিদেশগামী বা বিদেশে যেতে ইচ্ছুক এবং বিদেশে পড়াশোনা করছেন এমন স্টুডেন্টদের মধ্যে আগ্রহটা বেশি এবং চাপও বেশি। প্রতিনিয়ত তারা বিভিন্ন কেন্দ্রে ভিড় করছেন রেজিস্ট্রেশন করার পরে মডার্না এবং ফাইজারের টিকাটা নেওয়ার জন্য। ফাইজার টিকা খুব সীমিত একটু আছে। আজকে ফাইজার টিকা শেষের পাশাপাশি আমরা মডার্না টিকা আজকে থেকে শুরু করব। মডার্নার 25 লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে ঢাকা সহ দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায়। তবে নিবন্ধনের 4-5 দিন পরও SMS পাচ্ছেন না অনেক প্রবাসী। এর আগে জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোতে নিবন্ধনেও 72 ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে প্রবাসীদেরকে। 78% হওয়ার পরেই কিন্তু আমাদের 3 দিন ওয়েট করতে হচ্ছে। প্রথম ডোজ নিয়ে আমরা যখন যেতে পারতেছি, আমাদেরকে ওইখানে শো করে দ্বিতীয় ডোজ নিতে হবে। ওই সনদটা আমাদেরকে দিয়ে দেয়। 4-5 দিন পরও রেজিস্ট্রেশন করার পরও মেসেজ পাচ্ছি না। আহমেদ রাফি তানিম, এটিএন নিউজ, ঢাকা। আগের চেয়ে আরও কম দামে চীন থেকে সিনোফার্ম ইন্টারন্যাশনালের করোনার 1.5 কোটি টিকা কিনছে সরকার। আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটি অনুমোদন করা হয়েছে। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। আগের ক্ষেত্রে প্রাইস কম, আমরা আগে যে প্রাইস পেয়েছিলাম তার সাথেও আমরা কমে পাচ্ছি। এটা আমাদের যে মন্ত্রণালয় আছে তারা বলবে এক্স্যাক্টলি কতদিনের মাঝে আসবে। রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো অনেকটাই পূর্ণ হয়ে গেছে কোভিড রোগীতে। যে হারে রোগী বাড়ছে, নানা আশঙ্কা দায়িত্বশীলদের। নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থায় এরই মধ্যে নানা ঘাটতিও সামনে আসতে শুরু করেছে। রাজধানীর 16টি সরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতালে শয্যা সংখ্যা 3754। এরই মাঝে 90 থেকে 95% শয্যা পূর্ণ হয়ে গেছে রোগীতে। দায়িত্বশীলরা বলছেন, প্রতিদিন যে হারে রোগী আসছে তাতে অচিরেই শয্যা সংকট অনিবার্য। আর আইসিইউ শয্যার জন্য লাইন রয়েছে প্রায় প্রতিটি হাসপাতালেই। আবার সব কোভিড হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থাও শেষ হয়নি। শ্যামলীর 250 শয্যা টিবি হাসপাতালে 2টি ফ্লোরে কোভিড রোগীদের ওয়ার্ড, কিন্তু সেন্ট্রাল অক্সিজেন নেই সবখানে। রোগী বাড়লে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সেন্ট্রাল অক্সিজেন আমাদের দোতলাটা আছে, আমাদের দোতলা আবার 4তলা করেছে 2টা, কারণ আমাদের এখানে 150 বেডের হলো যে করোনা বেড খোলা আছে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা আপাতত বন্ধ রাখা হবে। শুধুমাত্র কোভিড রোগীদের চিকিৎসা, ভর্তি ও টিকাদান কার্যক্রম চলবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। অন্যান্য সংবাদ। আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল। বেলা 11টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা হতো, কিন্তু করোনার কারণে গত বছর থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী 31 জুলাই পর্যন্ত ছুটি আছে। অন্যদিকে করোনা পরিস্থিতিও অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যাবে কিনা কিংবা নিলেও কোন পদ্ধতিতে তা জানাবেন শিক্ষামন্ত্রী। দেশের বাইরের খবর। সহিংস দক্ষিণ আফ্রিকা, লুটপাট চলছে দেদারসে। এরই মধ্যে প্রাণ গেছে 72 জনের। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এই সহিংসতার সূত্রপাত। বিস্তারিত সুদীপ ঘোষের ডেস্ক রিপোর্টে। শুরুটা রাজপথে সমর্থকদের প্রতিবাদের মধ্য দিয়ে। কয়েকদিনের ব্যবধানে পরিস্থিতি উত্তাল। কোথাও মহাসড়ক অবরোধ করে রেখেছে জ্যাকব জুমার বিক্ষুব্ধ সমর্থকরা, কোথাও আবার দোকানপাট ও শপিং মলে নির্বিচারে ভাঙচুর চালাচ্ছে তারা। লুটপাট হয়েছে কয়েকটি শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম ঘরে। সোয়েটাতে সোমবার রাতে একটি শপিং সেন্টারে লুটপাট চালানোর সময় পদদলিত হয়ে মারা যায় 10 জন। ওই রাতে অন্তত 200টি শপিং মলে লুটপাট হয়। সহিংসতা ঠেকাতে নামানো হয়েছে সেনাবাহিনী। পুলিশ বলছে উস্কানিদাতাদের 12 জনকে চিহ্নিত করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার 1200 বেশি। 1990 সালের পর এটি সবচেয়ে ভয়াবহ দাঙ্গা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট সিরিল রামফোসা। মন্ত্রীদের অনেকেরই যেভাবে দোকানপাট লুট হচ্ছে তাতে অচিরেই খাদ্য সংকটের আশঙ্কা। তবে এরপরও জরুরি অবস্থা জারির সম্ভাবনা নেই। আদালত অবমাননার দায়ে গত 7 জুলাই কারাগারে পাঠানো হয় সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সময় হলো বাইরে স্টিল বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে। অনলাইনে বিক্রিত পশু পরিবহনে হয়রানি হলে কঠোর ব্যবস্থা, প্রাণী সম্পদ মন্ত্রী। সালিশের নামে নির্যাতন, আওয়ামী লীগ নেতা অভিযুক্ত। করোনায় আরও 210 জনের মৃত্যু, ঢাকায় সর্বোচ্চ 69। চেনা রূপে ফিরছে রাজধানী, লকডাউন শিথিলে সংক্রমণ বাড়ার আশঙ্কা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত কাল। সহিংস দক্ষিণ আফ্রিকা, অবাধ লুটপাট ও অগ্নিসংযোগ। আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাত্রী শোনানো খবরে, বারবার চেষ্টা করেও যাত্রীরা অনলাইনের রেলের টিকিট সংগ্রহ করতে পারেননি বলে অভিযোগ করেছেন অনেকে। রেলমন্ত্রী বলছেন চাহিদার থেকে কম টিকিট ছিল তাদের হাতে। লকডাউন শিথিল হওয়ায় কোরবানির ঈদ সামনে রেখে বৃহস্পতিবার থেকে চালু 38টি আন্তনগর এবং 19টি মেইল ও কমিউটার ট্রেন। তবে এবার কাউন্টারে নয়, ট্রেনের টিকিট বিক্রি শুধু অনলাইনে। বুধবার সকাল থেকে চেষ্টা করেও অনলাইনে এই টিকিট না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন অনেকে। রেলমন্ত্রীর ব্যাখ্যা, টিকিট দেবার সক্ষমতার চেয়ে অনেক বেশি হিট হওয়ায় সার্ভারে সমস্যা দেখা দেয়। অর্ধেক টিকিট আমরা বিক্রি করি 400, যেটাতে 700 সেটা 350। এছাড়াও তো ঈদের সময় ভিড় থাকে, সবাই তো টিকিট পাবে না। আমার যতটুকু জানা সার্ভার একসঙ্গে প্রায় 40-50 লক্ষ লোক আপনার একসঙ্গে হিট করতেছে সেই টিকিট পাওয়ার জন্য। আর আমরা টিকিট সেখানে দিতে পারছি 38টা ট্রেনে, হাইয়েস্ট আমরা 15,000। কিভাবে আপনি হবে বলেন? আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা। অনলাইনে বিক্রি হওয়া পশু আনা নেয়ার ক্ষেত্রে কোনো হয়রানি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সওম রেজাউল করিম। সকালে পশু বিক্রির বিকল্প বাজার ব্যবস্থা নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি কথা বলেন। পশু বিক্রির বিকল্প বাজার ব্যবস্থা বিষয়ক এই ভার্চুয়াল সভায় কর্মকর্তারা জানান, গত কদিনে 1,84,000 গবাদি পশু অনলাইনে বিক্রি হয়েছে। চলতি বছর এই সংখ্যা প্রায় 30 লাখ ছাড়াবে বলে
প্রত্যাশা তাদের। সভায় অনলাইনে পশু বেচাকেনার নানা সমস্যা তুলে ধরেন ই কমার্স ব্যবসায়ীরা। গবাদি পশুর যেই গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো জায়গায় জায়গায় আটকানো হচ্ছে। রাস্তায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি, ইজারাদার কর্তৃক জোর করে গরু নামিয়ে রাখা। একটি পশু কিনতে একজনের বেশি হাটে না যাওয়ার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অনলাইন বাজার ব্যবস্থাকে আরো নিরাপদ করার নির্দেশ দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। কোনোভাবে যেন আমাদের ডিজিটাল ব্যবস্থাকে ব্যাহত করা হয় এমন কোন কর্মকাণ্ডে যেন কেউ সম্পৃক্ত না হন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। কক্সবাজারের রামুতে দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। আজ সারাদিন রামু আলহাজ ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন কক্সবাজার অঞ্চল। এ সময় রামু সেনানিবাসে সিএমএইচ ও 55 ফিল্ড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত 989 জন রোগীকে চিকিৎসা সেবা দেয়। বিনামূল্যে বিতরণ করেন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। এছাড়া চক্ষু রোগে আক্রান্ত 127 জনকে দেয়া হয় চশমা। এর আগেও উখিয়া ও চকরিয়ায় মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন সেনাবাহিনী। চট্টগ্রামের ছায়া সুনিবিড় সিআরবি এলাকা, রেলের জমি লিজ নিয়ে সেখানে বানানো হচ্ছে হাসপাতাল। ক্ষুব্ধ ও প্রতিবাদ মুখর নগরবাসী। শতবর্ষী বৃক্ষ ও সবুজ পরিবেশের ধ্বংস দেখতে চান না তারা। চট্টগ্রাম থেকে মনিরুল ইসলাম পারভেজের রিপোর্ট। বন্দরনগরীর অনেকটা হৃৎপিণ্ড বলা যায় সিআরবিকে। রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর ঘিরে এই বৃক্ষগুলো শতবর্ষী, কোনোটির বয়স 200 বছরের বেশি। নগরের মানুষরা সকাল থেকে এখানে আসেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। এই সবুজের বুক চিরেই হতে চলেছে 500 শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ। 2020 সালের 18 মার্চ পিপিপির ভিত্তিতে ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানির সঙ্গে চুক্তি করেছে রেলওয়ে। এতে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন চট্টগ্রামের সচেতন মহল। এখানে একটা হাসপাতাল করা মানে সৌন্দর্য এবং পরিবেশের উপরে প্রভাব সৃষ্টি করবে। এই যে জনসমাগম হবে তখন আর সিআরবি থাকবে না, হসপিটাল হতে পারবে না, মুক্তিযোদ্ধারা এটা বাধা দেবে। সারা বছরের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড উদযাপনের তীর্থস্থানটির ধ্বংস চান না বিশিষ্টজনেরা। শহরের অন্য কোথাও হাসপাতাল করার পরামর্শ তাদের। চট্টগ্রামের মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা, এটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে চট্টগ্রামের মানুষ কোথায় যাবে? তবে রেল কর্তৃপক্ষ বলছে হাসপাতাল নির্মাণ করা হবে গোয়ালপাড়ায়। ছোটখাটো গাছ কাটা পড়লেও শতবর্ষী গাছগুলোকে অক্ষত রেখেই পরিকল্পনা নেওয়া হচ্ছে। সিআরবির এই সাইডে হাসপাতালে ঢোকার একটা রাস্তা থাকবে বটে, কিন্তু মূল হাসপাতালটা এবং তার যে আনুষঙ্গিক স্থাপনা, নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, এটা গোয়ালপাড়াতে হবে। সিআরবির পরিবেশ রক্ষার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে রেলের বিভিন্ন শ্রমিক সংগঠন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ডিবির পোশাক পরে চেকপোস্ট বসিয়ে মানুষের টাকা লুটে নেয় তারা। ঈদ টার্গেট করে সক্রিয় এমন ডাকাত দলে 4 জনকে অস্ত্র, ডিবি জ্যাকেট ও হ্যান্ডকাফ সহ গ্রেফতার করেছে গোয়েন্দারা। ঈদ কিংবা বিভিন্ন উৎসবই তাদের টার্গেট। বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও থাকে তাদের সদস্যরা। মোটা অঙ্কের টাকা নিয়ে কেউ বের হলেই আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকে চেকপোস্টের নামে তাকে আটকে দেয়া হয়। পরে কৌশলে তার টাকা নিয়ে লাপাত্তা হয় চক্রের সদস্যরা। কোনো লোক যদি ব্যাংকে টাকা তুলতে যায়, তাকে তাদের ব্যাংকের ওখানে তাদের একটা সোর্স থাকে, সে বলে দেয় যে এত নম্বর গাড়ি দিয়ে এটা আসতেছে, এদের একটা সোর্স থাকে। গার্মেন্টসের মালিকরাও কিন্তু তারা গাড়িতে করে বেতনের টাকা নিয়ে যায়, ওইটা তারা অবশ্যই ফলো করে। ডাকাতির সময় গোয়েন্দা পুলিশের পোশাক পরে নেয় তারা। হাতে থাকে ওয়াকিটকি, হ্যান্ডকাফ, দেশি ও বিদেশি অস্ত্রসহ নানা জিনিস। একদিকে আপনার করোনার কারণে আমরা সব জায়গায় আসলে কিছু কিছু জায়গায় আমরা একটু চেকপোস্ট করি, সেই সুযোগটা নিয়েই তারা কিন্তু এই কাজটি করছে। মোটা অঙ্কের টাকা লেনদেনে পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে সামনে ঈদে তো 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়, বড় বড় পাইকাররা আসে, তাদেরকে তারা টার্গেট করেছিল, তাদের কাছ থেকে তারা গরু ছিনতাই করবে, টাকা ছিনতাই করবে। এই চক্রটি দীর্ঘদিন ধরে এভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছিল। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। কুষ্টিয়ার মিরপুরে সালিশের নামে এক তরুণকে অমানবিক নির্যাতন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বেদরাঘাত শেষে ওই যুবককে গলায় জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়।
কুষ্টিয়া থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পরকীয়া প্রেমের কথিত অভিযোগে সালিশে আসাননগর গ্রামের ওই তরুণকে ৩০টি বেত্রাঘাতের পর জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। অভিযোগ আছে এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন এবং ইউপি মেম্বার নওয়াব আলী। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন নির্যাতিত ওই যুবক। আরো হয়রানির আশঙ্কায় তিনি ও তার বাবা এখন আত্মগোপনে। স্থানীয় প্রভাবশালীদের ভয়ে নিরীহ এলাকাবাসীও সালিশের নামে এরকম অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে পারেনি। সমাজে বহু রকমের লোক থাকে না, সেই সকলে বললো যে হ্যাঁ বিচার কঠিন বিচার হইতে হবে। দেখেন পরে সমস্যা হবে নি, তা আমার ২-৩টে ধামুক মারল, আমি আর ভয় কথা বলি। ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, ইউপি সদস্য নওয়াব আলী ও সিদ্দিক আলীকে হেফাজতে নিয়েছে পুলিশ। মেম্বার কেন পিটিয়েছে প্রকাশ্যে সেটাও আমরা জানার জন্য জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে নিয়ে এসেছি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঋণ নিয়মিত থাকলেই নতুন করে মিলবে ঋণ। চামড়া ব্যবসায়ীদের জন্য এই নতুন নিয়ম চালু করলো বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে যারা ঋণ খেলাপি তারা ৩% টাকা জমা দিয়ে ঋণ নিয়মিত করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেয়। এর ফলে ঈদের আগে ঋণ নিয়মিত করে নতুন ঋণ নেয়ার সুযোগ পেলেন চামড়া খাতের ব্যবসায়ীরা। আগে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম ছিল আগের নেয়া ঋণের যে যতটুকু পরিশোধ করত ততটুকুই পরের বছরও পেত, তার বেশি নেওয়ার সুযোগ ছিল না। তবে এবার গত বছরের তুলনায় এবছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। গত বছর ঋণ বিতরণের লক্ষ্য ছিল ৬৪৪ কোটি ৫০ লাখ টাকা। এবছর সেই লক্ষ্যমাত্রা কমিয়ে ৫৮৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে ঝামেলাবিহীন কেনাকাটার নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম থলে.কম। ১ মার্চ যাত্রা শুরু করে এই প্ল্যাটফর্মটি। এরই মধ্যে আকর্ষণীয় সব অফার এবং সঠিক পণ্য ডেলিভারি নিশ্চিত করে ভোক্তাদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে থলে.কম। শুরুতে নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে শুরু করা হলেও ধীরে ধীরে সব ধরনের পণ্য সামগ্রী নিয়ে এই প্ল্যাটফর্মটি সাজানো হয়েছে বলে জানান থলে.কমের সিইও সাকিব উদ্দিন। শুধুমাত্র পণ্য ডেলিভারি নয়, নানান রকম অফার এবং সারপ্রাইজ নিয়ে ভোক্তার দ্বার প্রান্তে এক থলে ভরা আনন্দ নিয়ে পৌঁছানোটাই থলে.কমের প্রত্যাশা বলে জানান তিনি। বগুড়ার প্রায় সব গ্রামেই চাল কুমড়া চাষ হচ্ছে। ভাগ্য বদলে দেয়া এই সবজিটির চাষ বেশ সাড়া ফেলেছে। স্বামীর কাছ থেকে সামান্য পুঁজি নিয়ে শাহনাজ বেগম মাত্র ২৫ শতক জমিতে কুমড়া চাষ শুরু করেন। ২ মাসেই প্রায় ৩০,০০০ টাকা আয় করেছেন। প্রতি সপ্তাহে জমি থেকে কুমড়া তুলে বাজারজাত করছেন। এবছর বাজারের দাম ভালো থাকায় প্রতিটি কুমড়া ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে বগুড়ায় এবছর ৫,৩৭৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ হয়েছে। আরো একবার নিচ্ছে বায়ুতে স্টিল বিরতির পর যা থাকছে। পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৬ চীনা প্রকৌশলী সহ নিহত ১০। ওয়ানডে ও টি-20 না খেলে জিম্বাবুয়ে থেকে ফিরেছেন মুশফিক। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@8-এ। জানাবো দেশের বাইরের আরো কিছু খবর।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বাসে বিস্ফোরণে অন্তত 10 জন নিহত হয়েছেন। এর মধ্যে 6 জন চীনা প্রকৌশলী ও 2 জন পাকিস্তানের সেনা সদস্য ও 2 জন স্থানীয় বাসিন্দা রয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশে নির্মাণাধীন দাসু বাঁধে যাচ্ছিল ওই বাসটি। তবে পথের মাঝে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গভীর খাদে পড়ে যায় এটি। বাসটিতে চীনা ইঞ্জিনিয়ার সহ 30 জন যাত্রী ছিলেন। এই ঘটনায় একজন চীনা ইঞ্জিনিয়ার ও পাকিস্তানের এক সেনা নিখোঁজ রয়েছেন। রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরক না বাসের ভিতরে কোনো ডিভাইস থেকে বিস্ফোরণে ঘটানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। প্রদেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা মুয়াজ্জেম জা আনসারি 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দাসু জলবিদ্যুৎ প্রকল্পটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে গাদ্দার সমুদ্র বন্দরের সঙ্গে চীনের পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করার লক্ষ্যে $65 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে চীনের। সেই পরিকল্পনার অংশ হিসেবে দাসু জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। নিউইয়র্ক ভিত্তিক এক সাংবাদিক ও লেখককে অপহরণ ও পরিকল্পনার দায়ে ইরানের 4 গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অপহরণকারীদের টার্গেট ওই সাংবাদিকের নাম প্রকাশ করা হয়নি। তবে ইরানি বংশোদ্ভূত মার্কিন লেখিকা মাসি আল নিজাতের দাবি তিনি ছিলেন অপহরণকারীদের টার্গেট। রাষ্ট্রপক্ষের কৌশলীরা বলছেন ওই সাংবাদিককে ফুসলিয়ে অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। এমনকি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য তার পরিবারকেও টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ইরানের কট্টর সমালোচক এক ব্রিটিশ ও 3 কানাডীয় নাগরিককে অপহরণ করে ইরানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন অভিযুক্তরা। ক্লেমন স্পোর্টস নিউজ। ওয়ানডে ও টি-20 সিরিজ না খেলে জিম্বাবুয়ে থেকেই দেশে ফিরে আসছেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মা বাবা করোনা আক্রান্ত হওয়ায় আজই হারারে থেকে দেশের বিমান ধরবেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জিম্বাবুয়ে সফরে টি-20 খেলবেন না মুশফিক এমন গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। তবে বিসিবি তাকে ছুটি দেবে কিনা সংশয় ছিল সেটি নিয়ে, কেননা সামনেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। কিন্তু টি-20 তো নয়, ওয়ানডেও খেলা হচ্ছে না তার। বিসিবি জানিয়েছে মুশফিক ও তার পরিবারের একান্ত প্রয়োজনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই তাকে ছুটি দেওয়া হয়েছে। আগামী 16 জুলাই থেকে হারারেতে শুরু হচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে 3 ম্যাচের টি-20 সিরিজও মাঠে গড়াবে 23 জুলাই থেকে। শেষ করব নিউজ এট 8, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। করোনায় আরও 210 জনের মৃত্যু, ঢাকায় সর্বোচ্চ 69। চেনা রূপ ফিরছে রাজধানীতে, লকডাউন শিথিলে সংক্রমণ বাড়ার আশঙ্কা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত কাল। সহিংস দক্ষিণ আফ্রিকা, অবাধ লুটপাট ও অগ্নিসংযোগ। অনলাইনে বিক্রিত পশু পরিবহনে হয়রানি হলে কঠোর ব্যবস্থা, প্রাণী সম্পদ মন্ত্রী। সালিশের নামে নির্যাতন, আওয়ামী লীগ নেতা অভিযুক্ত। পাকিস্তানে বাসে বিস্ফোরণ, 6 চীনা প্রকৌশলী সহ নিহত 10। এবং ওয়ানডে ও টি-20 না খেলে জিম্বাবুয়ে থেকে ফিরেছেন মুশফিক। এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস N এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।